আসসালামু আলাইকুম। আজকের সাদাকাওয়ানে আপনাদের সবাইকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি যে আজকের সাদাকাওয়ানের আমাদের আলোচনার বিষয়বস্তুটি বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পরিবার। আমরা যেরকম ব্যক্তির পরিবার, আমরা কোয়ান্টামে যারা আছে আমাদের আরেকটি পরিবার আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম পরিবার। আমরা সবাই মিলে একটা পরিবার, এবং সমাজকেও যদি ধরেন একটা বড় পরিবার, রাষ্ট্রকে ধরলে এটা আর একটা বড় পরিবার। রাষ্ট্র বলি, সমাজ বলি, তার ভিত্তি হচ্ছে, তার ইউনিট হচ্ছে পরিবার। পরিবারের যদি যত্ন নিতে পারেন, আপনি সমাজের যত্ন নিতে পারবেন, রাষ্ট্রের যত্ন নিতে পারবেন। একটা পরিবারে সাধারণত 3 অথবা 4 জেনারেশন নিয়ে পরিবার হয়। দাদা দাদি, নানা নানি, তারপরে আছে মা বাবা, চাচা চাচি, তারপরে স্বামী স্ত্রী, ভাই বোন, তারপরে আবার নিজেদের ছেলে মেয়ে। নর্মালি 3 বা 4 জেনারেশন নিয়ে একটা পরিবার। তো মজাটা কোথায় হয়, যে পরিবারের প্রত্যেকের প্রয়োজনটা ভিন্ন এবং চাওয়াটাও ভিন্ন। সবার প্রয়োজন এক নয়, সবার চাওয়াও এক নয়। যেরকম আপনার ছেলের চাওয়া হচ্ছে হয়তো একটা কেক পেলে সে খুশি হয়, অথবা এই জাতীয় জিনিস পেলে খুশি হয়। কিন্তু আপনার বাবা বা মা বা শ্বশুর বা শাশুড়ি, তার ডায়াবেটিস, তার হার্টের প্রবলেম, তার জন্য কেক হচ্ছে নিষিদ্ধ। তো আপনার ছেলের যেটা প্রয়োজন, আপনার মা বাবা বা শাশুড় শাশুড়ি, সেটাই হচ্ছে সমস্যার কারণ হতে পারে। আসলে এই যে প্রয়োজন, কার কি প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন ভিন্ন। এই প্রয়োজনটা বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারেন, ইউ আর দ্য লিডার। সব জায়গাতে কিন্তু একজন লিডার থাকে, পরিবারেও একজন লিডার থাকে। লিডার যে সবসময় বয়স্ক কেউ হবে তা না। দেখা যায় যে বড় ভাইয়ের মতন আছে, সে যে বা অথবা ছোট, সে কর্তৃত্ব, সে বোঝে সবার প্রয়োজন। প্রয়োজনটা কখন বুঝতে পারবেন? যখন আপনি তার ব্যাপারে মনোযোগী হবেন, তার প্রতি আপনার মমতাটা প্রগাঢ় থাকবে, ভেতর থেকে আসবে, তখন আপনি বুঝতে পারবেন। মনোযোগ যদি না থাকে, তাহলে তার প্রয়োজন আপনি বুঝতে পারবেন না। ছোট্ট ঘটনা, ছেলের বয়স 38, বাবার বয়স 80, বাবা প্রবীণ, কিন্তু হাঁটা চলাফেরা করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু একটা লাঠি হলে তার সুবিধা হয়, লাঠি হলে তিনি কমফোর্টেবলি হাঁটতে পারেন। এখন ছেলে এসছে, বাবা অনেক সমস্যা। কি সমস্যা? তো ছেলে হাঁটতে হাঁটতেই কথা বলছে, মানে খুব টেন্স, উত্তেজিত, দ্রুত কথা বলছে। ছেলের বাবার দিকে কোনো খেয়াল নেই। তো ছেলে বয়স 6 বছর, সে দেখলো যে তার দাদু এবং বাবা হাঁটছে, এবং দাদুর হাতে লাঠি নাই, কারণ সে দাদুকে লাঠি নিয়ে হাঁটতে দেখেছে, এবং সে এটা বুঝতে পারছে লাঠি নিয়ে হাঁটলে দাদু কমফোর্টেবল ফিল করে। তো সে দৌড়ে গিয়ে দাদুর যে লাঠি, সেটা নিয়ে এসে দাদুর হাতে দিল। এই দাদু, তোমার লাঠি। তো লাঠি পেয়ে দাদু খুব কমফোর্টেবল ফিল করলেন, একটা হাসি দিলেন, কারণ কিছু অস্বস্তি ছিল, কিন্তু ছেলের কথা শুনতে শুনতে লাঠির কথা তার মনে নেই। কিন্তু ওই ছোট্ট নাতি, সে কিন্তু কি করলো, সে দাদুর প্রয়োজনটা ফিল করলো। দাদু কি করলেন, লাঠিটা হাতে নিয়ে তাকে আদর করে গালে, একটা 6 বছরের নাতি, একটা চুমু দিলেন, যে দাদু তুমি খুব ভালো। নাতিও দাদুর এই দাড়িওয়ালা গালে একটা চুমু দিয়ে বলল যে দাদু তুমি খুব ভালো। কি হলো? একটা ছোট্ট ছেলে
কিন্তু শুধু লাঠিটা এগিয়ে দিয়ে তার দাদুর মন জয় করে ফেলল। খেয়াল করবেন, এই যে প্রয়োজনটা অনুভব করা, আরেকজনের প্রয়োজনটা কি, এটা অনুভব করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ যত্ন নেওয়ার জন্য। আসলে এই জেনারেশনের ভাষা আমরা বুঝি না। আমাদের শুধু পারিবারিক যে সমস্যা, এই ভাষা না বোঝার কারণে বা আরেকজনের প্রয়োজনটা বুঝতে না পারার কারণে যে আমরা কমিউনিকেট করতে পারি না। আমাদের ধরেন সমাজেও একই অবস্থা, এবং এটা নিয়ে রুমির গল্প আছে খুব মজার, যে তিনজন মুসাফির, একজন ইরানি, একজন আরবি, একজন গ্রিক। তো পথে তিনজনের দেখা হলো। দেখা হয়ে গেলে মানে পরিব্রাজকদের একটা সুবিধা আছে, যারা ট্যুর করে তারা কিন্তু ওই এলাকার ভাষা না বুঝলেও হাব ভাব দেখে বুঝে যায়, এবং যে কোনো প্রয়োজন তারা ব্যক্ত করতে পারে। এর মধ্যে রাস্তায় তারা একটা স্বর্ণ মুদ্রা খুঁজে, তো তিনজন খুব খুশি, এবং তিনজন বলল যে ঠিক আছে, নেক্সট বাজারে আমরা যখন যাব এটা দিয়ে আমরা কি খাবো, লেট আস ডিসাইড, আগে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, তাহলে বাজারে গিয়ে আর কি করতে হবে। তো পাশে মানে ইরানি যে, সে বলল যে আঙ্গুর খাবো, আমরা আঙ্গুর কিনবো, আঙ্গুর খাবো। আরবি যে, সে বলে যে না, আঙ্গুর ভালো না, ইনাব খাবো। তো গ্রিক যে, সে বলে যে এগুলো আসলে কিছুই ভালো না, আমরা ভিটিস খাবো। তো তিনজনে খুব আর্গুমেন্ট চলছে, এবং এর মধ্যে আরেকজন চলে এলো, যেই তিনটা ভাষাই বোঝে। তো তখন তাদের মধ্যে তুমুল বিতর্ক চলছে, একজন বলে যে ইনাব, একজন বলে যে না আঙ্গুর, একজন বলে যে না ভিটিস। তো এর মধ্যে সে এসে উপস্থিত, তো সে শুনে একটা হাসি দিল, বলে যে দেখো, আরবিতে যা ইনাব, ফার্সি ভাষায়, ইরানি ভাষায় সেটাই হচ্ছে আঙ্গুর, এবং গ্রিক ভাষায় সেটাকেই ভিটিস বলে। তোমরা তিনজন একই জিনিস চাচ্ছ, তাহলে এত ঝগড়া কেন? তখন বলি ও আচ্ছা, আমরা তিনজন একই জিনিস চাচ্ছি, একই জিনিস। তো আসলে আমাদের পরিবারে গন্ডগোল কেন? যে আমরা একজন আরেকজনের ভাষাটা বুঝি না। সমাজে গন্ডগোল কেন? একজন আরেকজনের ভাষাটা বুঝি না। কিন্তু আমরা কি চাই, পরিবারে কি চাই, সমাজে কি চাই? আমরা চাই একটাই জিনিস, মনোযোগ এবং মমতা, যে আমার প্রতি একটু মনোযোগ দিক, আমার কথাটা একটু মন দিয়ে শুনুক, এবং আমাকে একটু মমতা দিক। এর বেশি কিছু, শুধু এই মনোযোগ এবং মমতা যদি আপনি পেতে পারেন, তাহলে আপনার পরিবারের যত্ন নেওয়ার জন্য আর কিছু লাগবে না। আসলে আমাদের মূল সমস্যাটা পরিবারে। ছেলে মেয়েরা মনে করে যে মা বাবা যে আদর যত্ন করছে এটা তাদের কর্তব্য, এবং এটার জন্য যে তাদের গ্র্যাটিটিউডের প্রয়োজন আছে বলে অধিকাংশ ছেলে মেয়ে মনে করে না। মা সকালে উঠবে, রান্না করবে, নাস্তা বানাবে, আমাকে খাওয়াবে, এটা তো তার ডিউটি। কিন্তু এটা যে ডিউটির বাইরে কিছু, আমরা তাকে এটা বোঝাতে পারি না, যেটা ডিউটির বাইরে কিছু। যেরকম একটা পাখির বাসা, মা পাখি কি করছে, বাইরে থেকে অনেক দূর ঘুরে খাবার নিয়ে আসছে ঠোঁটে করে, তারপরে নিজের পাখির সেই বাচ্চা ঠোঁটের মধ্যে দিয়ে দিচ্ছে, আনছে, খাওয়াচ্ছে। এটা তো শুধু ডিউটি না, এটার পেছনে তো মমতা রয়েছে। ভাই যে কাজটা করছে, বোন যে কাজটা করছে, আমরা মনে করি এটা কর্তব্য, আসলে তো কর্তব্যের জন্য সে করছে না, তার মমতা আছে বলে করছে। যার জন্য করা হচ্ছে সে সেটা বুঝতে পারে না, এবং যিনি করছেন তিনি অনেক সময় মমতাটা এমনভাবে চাপিয়ে দেন যে এটা যে মমতা এটা বোঝা যায় না, মনে হয় যে অর্ডার। অর্থাৎ মমতা যখন চাপিয়ে দেওয়া হয় তখন সেটা সেটা কি হয়ে যায়, সেটা একটা বাড়াবাড়ি হয়ে যায়, এবং এই বাড়াবাড়িটাও একজন মানুষ পছন্দ করে না। অর্থাৎ মমতার প্রকাশটাও পরিমিত হতে হবে। মমতার প্রকাশটা যখন পরিমিত হয় তখন এটা দুই পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনে। আসলে যত্ন কিভাবে নেবেন, এটা একটা আর্ট।
এবং এটার জন্যে ভালো মন দরকার, মনটাকে ভালো করতে হবে। কিভাবে আরেকজনের প্রয়োজনের সীমাটা কি এটা বুঝতে পারবেন, এটা বোঝার জন্য এই শুদ্ধাচার। এখানে নিজের যত্ন, পরিবারের যত্ন, সমাজের যত্ন, বাইরের যত কাজকর্ম করেন সব ক্ষেত্রের যত্ন এবং অন্যের যত্ন নেওয়ার একটা আদর্শ ম্যানুয়াল হচ্ছে এই বই। এই বইটা নিজের কাছে রাখবেন, যখন সুযোগ পান পাতা উল্টাবেন। আপনি অন্যকে মনোযোগ কিভাবে দিতে হয় সেটা আপনি শিখবেন এবং অন্যকে কিভাবে সম্মান দিতে হয় এটা আপনি শিখবেন। প্রত্যেকটা মানুষ ছোট বড় নির্বিশেষে, সে একটা হচ্ছে মনোযোগ চায়, দুই হচ্ছে সম্মান চায়। আপনার 2 বছরের ছেলে, তাকেও আপনি সম্মান দিয়ে কথা বলবেন। আপনি অবশ্যই যে কাজটা তার করা প্রয়োজন সেটা তাকে দিয়ে করাবেন, কিন্তু তাকে সম্মান দিয়ে করাবেন। যেমন ধরেন সে ঘুমিয়ে আছে, আপনি তার মশারিটা খুলতে যাবেন, মশারি টানানো আছে, এই ওঠ ওঠ, মশারি খুলুন না। ছেলে বা মেয়ে, ছেলে ঘুমিয়ে আছে, আব্বু মশারিটা খুলে দেই, তুমি বললে খুলে দেবো, এখন তো ঘুম থেকে ওঠার সময় হয়েছে। ছেলে মনে করলো বা মেয়ে মনে করলো আমার পারমিশন নিয়ে তারপরে মশারিটা খোলা হয়েছে। ছোট্ট জিনিস, কিন্তু আপনি যে মুহূর্তে বললেন যে আব্বু আম্মু মশারিটা খুলে দেই, তোমার তো ওঠার সময় হয়েছে, সে কিন্তু খুব খুশি হলো যে আপনি তাকে সম্মান করেছেন, আপনি তার পারমিশন নিয়ে করেছেন। পারমিশন না দিলেও যে আপনি করবেন এটাও সে বোঝে, কিন্তু আপনি এই যে পারমিশন নিয়ে করেছেন, আপনি তার দিনটাকে ভালো করে দিলেন। দিনটা তার বিরক্তি নিয়ে শুরু হলো না। আসলে প্রত্যেক মানুষ, পরিবারের ছোট বড় সবাই আসলে এই সম্মানটুকু চায় যে আপনি তাকে মমতা দেন, মনোযোগ দেন, স্নেহ দেন, ভালোবাসা দেন, শ্রদ্ধা দেন এবং সম্মান। সম্মান কিন্তু এই মমতা, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধারই আরেক নাম হচ্ছে সম্মান। তো আসলে আমরা যত সম্মান করতে শিখব, তত আমরা পরিবারের শান্তি সুখ বজায় রাখতে পারব এবং পরিবারের যথাযথ যত্ন নিতে পারব। আর সবসময়, যেটা আমরা সবসময় সব কিছুতে বলি, যে কাজটা করবেন ভালোভাবে করবেন। খেতে পারছে না বাবা, খাইয়ে দিচ্ছেন, 2 ভাবে খাওয়াতে পারেন, এই বুড়া এই কত মানে বিরক্তি দিয়ে। আরেকটা হচ্ছে যত্ন নিয়ে, মমতা দিয়ে। এই যে বাবা, এই বাবা যখন ছোটবেলায় আমি খেতে পারতাম না, আমার মুখে খাবার তুলে দিত, আজকে আমি সুযোগ পেয়েছি বাবার মুখে খাবার তুলে দেওয়ার। যখন আপনি যত্ন নিয়ে তার মুখে দেবেন, বাবা কি বোঝেন না? বয়স হয়েছে, তিনি বোঝেন না কোনটা যত্ন নিয়ে দেওয়া হচ্ছে আর কোনটা? বলেন, বোঝেন না? বোঝেন না? হ্যাঁ বোঝেন তো। কোয়ান্টাম মেথডের যে 28টি সূত্র জীবনকে সুন্দর করার জন্য, তার মধ্যে বেশ কয়েকটি সূত্র হচ্ছে পরিবারের জন্য। যে কারণে কোয়ান্টাম মেথড কোর্সের 4র্থ দিন সকালবেলা কি থাকে? পরিবার নিয়ে আলোচনা থাকে এবং পারিবারিক মেডিটেশন থাকে। এবং প্রথমবারের মতন কোর্সে এসে এই পারিবারিক মেডিটেশন করে পরিবারের সাথে তার যে একাত্মতা, মা বাবা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন, এদের সাথে যে একাত্মতা, এটা একটা কোর্সে 4র্থ দিন একটা আবেগময় অবস্থা সৃষ্টি করে। কেন? আলফা লেভেলে সবাইকে ভালোবাসা যায়, সবাইকে ক্ষমা করা যায় এবং বিরক্তিটা খুব সহজে আলফা লেভেলে মন থেকে বেরিয়ে যায়। এই জন্যে পরিবারের যত্ন নেওয়ার জন্য, আরও ভালোভাবে যাতে যত্ন নিতে পারেন, সেই জন্যে যারা গ্র্যাজুয়েট তারা যখনই সুযোগ পান, আর যখনই সুযোগ পান কোর্স রিপিট করবেন। অর্থাৎ যখন আপনি মেডিটেশন করবেন নিয়মিত, পাওয়ার অফ মেডিটেশনটাকে যখন আপনি আপনার জীবনে প্রয়োগ করবেন, তখন আপনি বাবা হিসেবে ভালো বাবা হবেন, মা হিসেবে ভালো মা হবেন, সন্তান হিসেবে ভালো সন্তান হবেন, হ্যাঁ, দাদা দাদি হিসেবে ভালো দাদা দাদি হবেন। অর্থাৎ আপনার যা রোল, এই রোল পরিবারে আপনি সবচেয়ে ভালোভাবে পালন করবেন।
এই জন্যে নিয়মিত মেডিটেশন করবেন, নিয়মিত সাদা কায়নে আসবেন। এবং আজকে এত সুন্দর সময় কাটানোর সুযোগ যে আপনারা আমাকে দিলেন, এই জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, নিয়মিত মেডিটেশন করুন এবং সব সময় যখনই মেডিটেশন করবেন নিজের পরিবারের সবার জন্য দোয়া করবেন। যার উপরে রাগ করেছেন তার জন্য দোয়া করবেন একটু বেশি করে। যত দোয়া করবেন তত পরিবারে, সমাজে সুখ শান্তি আসতে থাকবে। তো সবাই ভালো থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।